বন্ধুগণ, আজকে দেশ স্বৈরাচারকে বিতাড়িত করেছে, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। আজকে দেশ যেই কারণে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, যে কারণে বিগত দিনে বাকশালীদের বিতরণ করেছে, যে কারণে এরশাদকে বিতাড়িত করেছে, যে কারণে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তন করা। গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবেন, সরকার গঠন করবেন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা ছিল সে জনগণের কাছে দায়বদ্ধ ছিল না, সে জনগণের থেকে জবাবদিহি ছিল না, কারণ সে অনির্বাচিত, সে দখলদার, স্বৈরাচার, দখলদার। বাংলাদেশে আর কোনোদিন কাউকে আমরা কিছু দখল করতে দেব না। আমি এই মেসেজটা পরিষ্কার করে বলতে চাই। বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে ক্ষমতা দখল করে থাকতে দেব না। স্বৈরাচার বহু রূপে আসে না? স্বৈরাচারের রূপ কিন্তু অনেক রকম। অনেকে জনগণের ভোট নিয়ে স্বৈরাচার হয়ে যায়, অনেকে ভোট নেওয়ার আগে স্বৈরাচার হয়ে যায়, অনেকে দেশের মানুষের কথা বলে স্বৈরাচার হয়ে যায়, অনেকে আন্দোলনকে হাইজ্যাক করে স্বৈরাচার হয়ে যায়। আন্দোলনকে হাইজ্যাক করে স্বৈরাচার হয় না? কোন স্বৈরাচার বাংলাদেশে আর থাকতে পারবে না। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশে আজকে গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এইগুলো ঠেকিয়ে আবার বহু রূপে, ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পায়তারি করলে সেটা চলবে না। আগে ভাগে বলে দিচ্ছি, বড় বড় স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। ওই প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ায় ভিন্ন রূপে, বিভিন্ন রূপে, বহুরূপী ভাব দিয়ে আর স্বৈরাচারকে আমরা এখানে থাকতে দেব না। ভোট দিতে হবে, নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত 15-20 বছর ভোট দিতে পারে নাই। সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। মহিলারা ভোট দিতে পারে নাই, ভোটের অপেক্ষায় আছে। আছেন না? জোরা বলেন না। আছি। এখানে মাঝখানে কেউ এসে খেলাধুলা করবেন, ভোট পিছিয়ে দেবেন, বিলম্বিত করবেন, অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে স্বৈরাচার, আপনারা অন্যভাবে এইসব চেষ্টা করে লাভ হবে না। সুতরাং আগে থেকে জনগণের দেওয়ালের লিখন পড়তে শিখুন। শেখ হাসিনা দেওয়ালের লিখন পড়তে পারে নাই, দেওয়ালের লিখন পড়তে শিখুন। সমস্ত আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য।
আজকে সেই গণতন্ত্র অপেক্ষায় আছে, সেই ভোটাধিকার অপেক্ষায় আছে, মানবাধিকার অপেক্ষায় আছে। জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষ চায়। সুতরাং কিছু মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে, সেটা কি জনগণ গ্রহণ করবে? যত সংস্কারের প্রয়োজন তত সংস্কার বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ বিএনপি এবং আমাদের সহযোগীরা আগামী সংসদে সব সংস্কার ৩১ দফার মধ্যে অন্তর্নিহিত আছে। এর বাইরেও যদি সংস্কার লাগে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সংস্কার করব আমরা। এমন কোন বুদ্ধিমান ব্যক্তি হয় নাই ওনারা বসে সংস্কার করবেন আর বাংলাদেশ ৪০-৫০ বছর এই ধারায় চলবে। সংস্কার চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত সংস্কার হতে হবে। সংস্কারের দোহাই দিয়েন না, আপনারা খালি নির্বাচনের সংস্কারটা করেন যেখানে জাতির ঐক্যবদ্ধ আছে। নির্বাচনের সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের মালিকানা ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচিত সংসদ সরকার আগামী দিনে যত সংস্কার সবগুলো করা হবে। আর কোন সংস্কার আর কারো করার কোনো অধিকার নাই। জনগণের ম্যান্ডেট দিতে হবে নির্বাচনের মাধ্যমে, অন্য কোনো প্রক্রিয়া হবে না, নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট দিতে হবে। সুতরাং আমার বক্তৃতা শেষ করছে একটা কথা বলে, আপনারা যেভাবে আন্দোলন করেছেন, আপনারা যেভাবে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হবে। কোন ধরনের ষড়যন্ত্র জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অন্য কোন প্রক্রিয়ায় ক্ষমতায় অব্যাহতভাবে থাকার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। আজকে এতটুকু বললাম, প্রয়োজনে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। সুতরাং বাংলাদেশি জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সবাইকে, শ্রমিক দলের সব ভাইকে, শ্রমিকরা দেশপ্রেমিক, শ্রমিকরা তো ভোট দিতে চায় না, শ্রমিকদের ভোট নাই, এই ভোট কেউ কেড়ে নিতে পারবে? হ্যাঁ, ছাত্রদের ভোট নাই, মহিলাদের ভোট নাই, সবার ভোট আছে। এই ভোট হচ্ছে আমার মালিকানা। আমরা যে মালিকানা বলি না, মালিকানা মানে কি? কি ট্রাকের মালিক নাকি, না বাড়ির মালিক? রাষ্ট্র মালিক। রাষ্ট্র মালিকানা মানে কি? রাষ্ট্রের মালিকানা হচ্ছে আমার প্রতিনিধি আমাকে নির্বাচন, আমার হাতে, আমার ভোটের মাধ্যমে আমার প্রতিনিধি নির্বাচিত, এটাই মালিকানা। এবং আমার প্রতিনিধি যদি কাজ না করে তাকে আমি জবাবদিহি করব, সে জবাবদিহি থাকবে, দরকার হলে তাহলে আগামী দিনে পরাজিত করতে পারবে। কিন্তু জনগণের কাছে তাকে যেতে হবে। যারা জনগণের কাছে যাবে না, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে না ভোটের মাধ্যমে, তারা কি বাংলাদেশের আগামী দিনে সিদ্ধান্ত দিতে পারে? সুতরাং দ্রুত বিলম্বিত না করে নির্বাচনের দিকে যান। এই যে নির্বাচনের হাওয়া শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না? এটা কি নির্বাচনের হাওয়া না? হাজার হাজার মানুষ এখানে নির্বাচন চাচ্ছে। এটা নির্বাচনের হাওয়া শুরু হয়ে গেছে। এই হাওয়া কেউ বন্ধ করতে পারবে না, এই হাওয়া কেউ বন্ধ করতে পারবে না। বাংলাদেশের মানুষ তার নির্বাচিত সংসদ চাই, সরকার চাই, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে। সবাইকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আমার শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি
যেই সমস্ত শ্রমিক ভাইয়েরা শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় লড়াই করেছেন, যে সমস্ত শ্রমিক ভাইয়েরা ৩-৪ তারিখে নিউ মার্কেট সহ সমস্ত বাংলাদেশে রাস্তায় শেখ হাসিনার পতনের জন্য ভূমিকা পালন করছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আমি সম্মান জানাই শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের পেছনে যে প্রধান শক্তি, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জীবনের সাথে যুদ্ধ করে ৬ বৎসর কাল জেলে থেকে ফ্যাসিস্টের সাথে কোন রকমের সহযোগিতা করে নাই। তার জেলে যাওয়া, তার আপোষহীন, তার প্রতিবাদী শক্তি আমাদেরকে শক্তি জুগিয়েছে। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই জনাব তারেক রহমানকে, যিনি বিদেশে থেকে হাজার হাজার মাইল দূরে থেকে সমস্ত বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রামকে বিজয়ের পতাকা ধরিয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই বিএনপির নেতা কর্মীরা এবং বিএনপির সাথে সহযোগী যে দলগুলো আছে তাদের নেতা কর্মীরা, যারা জীবন দিয়েছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, যারা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, যারা পঙ্গু হয়েছে, যারা জেলখানায় চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, যারা চাকরি হারিয়েছেন, যারা ব্যবসা হারিয়েছেন, যারা সম্পদ হারিয়েছেন এই 14-15 বছর 16 বছরে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে শ্রমিক ভাইদের অনেক সমস্যা আছে, এই এলাকায় সমস্যা আছে, বন্দরের সমস্যা আছে, মিল ফ্যাক্টরিতে সমস্যা আছে। আমরা গভীরভাবে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিএনপির অভ্যন্তরে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ শ্রমিক ভাইদের যত সমস্যা আছে আমরা গভীরভাবে নিরীক্ষণ করছি, পরীক্ষা নিরীক্ষা করছি। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে, সকল শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমরা বসবো, কথা বলবো, সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমরা করব। আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবে আপনারা যদি পড়ে না থাকেন পড়ে নিয়েন, শ্রমিকদের সমস্যার কথা পরিষ্কারভাবে বলা হয়েছে, সমাধানের কথাও বলা হয়েছে। 5 আগস্টের কথা মনে আছে? আমরা যখন মনে করেছিলাম যে শেখ হাসিনাকে বোধহয় আর গদি থেকে ফেরানো যাবে না, ঠিক সে সময় ওই মিরপুর থেকে, ওই আশুলিয়া থেকে, ওই যাত্রাবাড়ি থেকে যে মিছিলগুলো এসেছিল সেই মিছিলগুলো ছিল শ্রমিকের মিছিল। ওই মিছিল দেখেই সেদিন শেখ হাসিনা আওয়ামী লীগকে রেখে লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। আওয়ামী লীগ সব সময় পালিয়ে যায়। ৭১-এর মুক্তিযুদ্ধ তারা সাধারণ মানুষকে রেখে ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছিল। ১-১১-র সময় শেখ হাসিনা
আওয়ামী লীগকে রেখে আমেরিকাতে পালিয়ে গিয়েছিল। ৭১-এ জিয়া রহমান হাল ধরেছিল, ১-১ সময় বেগম খালেদা জিয়া হাল ধরেছে। আবার এই ২৪-এর গণ আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ দেশ নায়ক জনাব তারেক রহমান হাল ধরেছে। আজকে যে ৩১টি দফা উনি দিয়েছে, এই দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমরা একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, যেহেতু আমাদের জননেতা তো সবাই বক্তব্য রাখবেন। আমি শুধু এটুকুই বলছি, ইনশাআল্লাহ আমি মেয়র হিসাবে নয়, সেবক হিসাবে আপনাদের কাজ করার জন্য আমি দায়িত্ব নিয়েছি। আমি ইতিমধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খালকরণ কর্মসূচি ওই যে কৃষি উৎপাদনের জন্য করেছে, আজকে জলাবদ্ধতার জন্য এই খালকরণ কর্মসূচি চট্টগ্রামের জন্য জরুরি হয়ে গেছে। যার কারণে আপনারা দেখেছেন বাকলিয়াতে কৃষিকাল আমি খনন কর্মসূচি করেছে, 4টা খাল করেছে, মহেশখাল ডবল মোরিং বন্দরে করেছে, আজকে গুপ্তকাল করেছে। আপনাদের এখানে একটা গুলজার খাল আছে, এই গুলজার খাল ইনশাআল্লাহ সংস্কার করা হবে। আপনাদের এখানে আমি কমিটমেন্ট করেছি, চট্টগ্রামে 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ ইনশাআল্লাহ আমি করে দেব। ইতিমধ্যে বাকলিয়া স্টেডিয়াম, জাম্বুরি মাঠ আমরা আলাদা করার চিন্তা করেছি। ওই 11 নম্বর ওয়ার্ডে বহুরূপী মাঠে আমি ভিত্তিপ্রস্তর করেছি। এরপরে ওইখানে 9 নং ওয়ার্ড আকবর সাথে আমরা মাঠ সংস্কার করেছি। আমরা এইখানে একটা বালির মাঠ আছে, ওই বালির মাঠ ইনশাআল্লাহ সংস্কার করে দেওয়া হবে, ওয়াকওয়ে করে দেওয়া হবে এবং এই রাস্তাটাও সংস্কার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। চিন্তার কিছু নেই, রাস্তার জন্য আমাদের আল্লাহর রহমতে প্রচুর ফান্ড আছে। চট্টগ্রামের সমস্ত রাস্তা ইনশাআল্লাহ সব হয়ে যাবে, চিন্তা করবেন। আসসালামু আলাইকুম।